আগের ভিডিওতে ভ্যাকসিন রিভাইজ করেছিলাম। এই ভিডিওতে স্নেক বাইট কীভাবে ম্যানেজ করব সেটা দেখে নেব। তো সাসপেক্টেড স্নেক বাইট থেকে দুরকম বাইট হতে পারে। একটা হলো ওভার্ট বাইট, অর্থাৎ যেখানে বাইটের হিস্ট্রি আছে, আর একটা হলো অকাল্ট বাইট, যে বাইটের হিস্ট্রি নেই। এই অকাল্ট বাইট দেখা যায় ক্রেট বা কালার সাপ কামড়ালে। তো এটা নিউরোপ্যারালিটিক সিমটমগুলো থাকে, লোকাল সাইন থাকে না, এবং সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, ভমিটিং এগুলো থাকতে পারে। এরপর আসি ওভার্ট বাইটে, যখন হিস্ট্রি অফ বাইট প্রেজেন্ট থাকবে। তো বেশিরভাগ ক্ষেত্রে ওভার্ট বাইট নন ভেনোমাস সাপের বাইট হয়, কিছু ক্ষেত্রে ভেনোমাস সাপের বাইট হয়। এবার ভেনোমাস স্নেকের বাইটও কিছু বাইট ড্রাই বাইট হয়, অর্থাৎ বিষধর সাপে কামড়েছে কিন্তু শরীরের মধ্যে বিষ ঢালতে পারেনি, সেটা হলো ড্রাই বাইট। তো এরকম ক্ষেত্রে যে ভেনোমাস সাপের ড্রাই বাইট আর নন ভেনোমাসের বাইট জেনারেলি অ্যাসিমটোমেটিক হওয়ার কথা, কিন্তু পেশেন্টের কয়েকটা সিমটম থাকে, যে অ্যাংজাইটি, প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া। এই কারণে বলা হয় সাপে কামড়ালে মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট স্টেপ হচ্ছে পেশেন্টকে রিঅ্যাসিওর করা, যে বেশিরভাগ ক্ষেত্রেই সাপে কামড়ালে শরীরের মধ্যে বিষ ঢোকে না, 70-80% ক্ষেত্রে ঢোকে না। তো পেশেন্টকে রিঅ্যাসিওর করতে হবে। এবং তারপর এই ড্রাই বাইটের ক্ষেত্রেও বা নন ভেনোমাস সাপের বাইটের ক্ষেত্রেও পেশেন্টকে 24 ঘন্টা অবজারভেশনে রেখে পরের দিন ডিসচার্জ করতে হবে। তো এরপর আসি সিমটোমেটিক কেসগুলোতে। সিমটোমেটিক কেসে প্রথমে আসি ভাস্কুলোটক্সিক। ভাস্কুলোটক্সিক হলো ভাইপারগুলো। তো ভাস্কুলোটক্সিকে কী কী সিমটম দেখা যায়? ভাস্কুলোটক্সিকে ব্লিডিং হবে এবং ডেমনস্ট্রেবল কোয়াগুলোপ্যাথি হবে। যে 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট যদি আমি করি, টেস্ট টিউবের মধ্যে ব্লাড রেখে দিলাম 20 মিনিট, তারপরও দেখলাম যে ব্লাডটা ক্লট করছে না, অর্থাৎ কোয়াগুলোপ্যাথি হয়েছে। আর কী হবে না, অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হতে পারে, শক হতে পারে। তো ভাস্কুলোটক্সিক স্নেক বাইট কীভাবে ট্রিট করবে না, অ্যান্টি স্নেক ভেনম যেটা দিতে হয় সেটা দিতেই হবে। সাপোর্টিভ ট্রিটমেন্ট কিছু, যেহেতু কিডনি ইঞ্জুরি হচ্ছে তাই ডায়ালিসিস, এবং কোয়াগুলোপ্যাথি হচ্ছে তো ব্লাড ট্রান্সফিউশন করব। এরপর আছে নিউরোপ্যারালিটিক, অর্থাৎ কোবরা এবং ক্রেট বাইটে। তো এটাতে ডিসেন্ডিং প্যারালিসিস হয়। তো চোখ থেকে শুরু হচ্ছে ব্যাপারটা, টোসিস, ডিপ্লোপিয়া, ডিসআর্থ্রিয়া, ডিসফোনিয়া, ডিসনিয়া, ডিসফেজিয়া এবং প্যারালিসিস। এক্ষেত্রে নিউরোপ্যারালিটিকে অ্যান্টিস্নেক ভেনমের সাথে সাথে অ্যাট্রোপিন নিওস্টিকমিনও কার্যকরী। এবং ভেন্টিলেশন, যেহেতু প্যারালিসিস হচ্ছে, তো রেসপিরেটরি মাসেল প্যারালিসিস হয়ে গেলে পেশেন্টকে ভেন্টিলেট করে রাখতে হবে। এরপর আসি প্রোগ্রেসিভ পেনলেস সোয়েলিং কোথায় হয়। প্রোগ্রেসিভ পেনলেস সোয়েলিং হয় ভাইপার বাইটে। না লোকাল নেক্রোসিস হয়, ইকাইমোসিস, ব্লিস্টারিং, পেনফুল সোয়েলিং, এমনকি কম্পার্টমেন্ট সিন্ড্রোমও হতে পারে। তো এই র্যাপিডলি ডেভেলপিং সোয়েলিংয়ে এএসবি ইন্ডিকেটেড, পিওরলি লোকালাইজ সোয়েলিংয়ে এএসবি কখনোই ইন্ডিকেটেড না। এরপর আসি যে এএসভিতে কোনো পেশেন্টের রিয়েকশন হলো, তখন অ্যাড্রিনালিন দিতে হবে। অ্যাড্রিনালিনের ডোজটা কত হবে? অ্যাড্রিনালিনের ডোজ হয় 0.5 mg আইএম। আইএম ডোজ অ্যাড্রিনালিন যে কনসেন্ট্রেশনে দেওয়া হয়, অর্থাৎ 1:1000 কনসেন্ট্রেশনে দিতে হবে। এবার অ্যাট্রোপিন নিওস্টিগমিন ইনজেকশন কীভাবে দিতে হয় না, অ্যাট্রোপিন 0.6 mg, তারপর নিওস্টিগমিন 1.5 mg আইভি স্ট্যাট দেওয়া হয়। এরপর নিওস্টিগমিন 0.5 mg রিপিট করা হয় অ্যাট্রোপিনের সাথে সাথে প্রত্যেক 30 মিনিটে 5টা ডোজ দেওয়া হয়। এরপর ডোজ টেপার করা হয় 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা এবং 12 ঘন্টা পর। এবার রেসপন্স করছে কিনা অ্যাট্রোপিন নিওস্টিগমিনে, এটা কি করে বুঝবো না, পজিটিভ রেসপন্স ইজ মেজার্ড অ্যাজ 50% অর মোর রিকভারি অফ দ্য টোসিস ইন 1 আওয়ার। তো 1 ঘন্টায় টোসিস 50% বা তার চেয়ে বেশি রিকভার করে যাবে। এবার অ্যাট্রোপিন নিওস্টিগমিনের থার্ড ডোজের পরও যদি কোনো রেসপন্স না পাওয়া যায়, তখন অ্যাট্রোপিন নিওস্টিগমিন ইঞ্জেকশন বন্ধ করতে হবে এবং বুঝতে হবে এটা ক্রেট বাইট। তো কনফার্ম ক্রেট বাইটে অ্যাট্রোপিন নিওস্টিগমিন ইঞ্জেকশন লাগে না। তো এই ব্যাপারটা গেল যে কীভাবে ট্রিট করতে হবে। এরপর আসি পেশেন্টকে যে জায়গাতে হয়েছে ব্যাপারটা, সেখান থেকে হাসপাতালে কিভাবে নিয়ে যেতে হয়। তো তার জন্য পেশেন্টকে ইমমোবিলাইজ করতে হয়, ফ্র্যাকচার্ড লিম্বের মতো করে, যে লিম্বে কামড়েছে সেটাকে ইমমোবিলাইজ করতে হয়। এবার ইমমোবিলাইজ কীভাবে করতে হয় না, স্প্লিন্ট অ্যাপ্লাই করে, যে ওই লিম্বের পুরো লেন্থ জুড়ে স্প্লিন্ট অ্যাপ্লাই করা হলো, প্রত্যেকটা জয়েন্ট ইমমোবিলাইজ করা হলো, এবং পেশেন্টকে রিকভারি পজিশনে রাখতে হয় যাতে অ্যাসপিরেশনের রিস্ক সবচেয়ে কম থাকে। এবার স্প্লিন্ট হিসাবে কি ইউজ করা যেতে পারে, যে কোনো কিছু, একটা কাঠের টুকরো হয়ে গেল, ছোট্ট গাছের ডাল হয়ে গেল, খবরের কাগজ মুড়ে শক্ত করে বেঁধে দেওয়া হলো,
যেভাবেই হোক যে ব্লাড সাপ্লাইকে ব্লক করা চলবে না বা বেশি প্রেসার অ্যাপ্লাই করা চলবে না। তো এই ব্যাপারটা গেল। এরপর আসি কয়েকটা কমন কোশ্চেন নিয়ে, যে এএসভি কিভাবে ইনজেক্ট করতে হবে। যে এএসভি আইভি দিতে হয় এটা আমরা সবাই জানি। এবার এএসভি 10টা ভায়াল সেটা নর্মাল স্যালাইনের সাথে মিশিয়ে ডাইলুট করতে হয়। মোটামুটি 300 থেকে 500 ml নর্মাল স্যালাইনে মিশিয়ে ডাইলুট করে সেটা আইভি ইনফিউশন চালাতে হবে। তো প্রথম 10 থেকে 15 মিনিট স্লোলি চালাতে হয়। তারপর স্পিড যদি কোনো রিয়াকশন না হয় তখন স্পিড বাড়িয়ে 1 ঘন্টার মধ্যে পুরো ডোজটা শেষ করা হয়। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে ধরো বাচ্চাকে সাপে কামড়েছে বা কোনো প্রেগনেন্ট মহিলাকে সাপে কামড়েছে, তো তুমি কি এএসবি সেম ডোজ দেবে? উত্তর হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই সেম ডোজ দিতে হবে, কারণ কম ডোজ দিলে ওই সাপের বিষ নিউট্রালাইজ নাও হতে পারে। তারপর আরেকটা প্রশ্ন, যে এএসবি ইনফিউশন শুরু হয়েছে, এবার পেশেন্ট বিভিন্ন রিয়েকশন দেখা যাচ্ছে পেশেন্ট, তো কি করতে হবে না, তখন এএসবি ইনফিউশন বন্ধ করে আমাকে অ্যাড্রিনালিন দিতে হবে। অ্যাড্রিনালিন 0.5 mg আইএম দিতে হবে, এবং তারপর পেশেন্ট স্টেবল হলে আবার এএসবি চালু করতে হবে। তো সাপে কামড়ানো নিয়ে ব্যাপারটা এটুকুই।